This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। অনেকেই বলেন, বিশেষ করে বিরোধীরা বলেন যে রাজ্যে বহু বছর কোনো সরকারি পরীক্ষা হচ্ছে না। আর যদি স্কুল সার্ভিস কমিশনের দিক থেকে বলা হয় তাহলে তো বলতে হয় 9 বছর পর আজ একটা পরীক্ষা হলো। আর তাও কেন সেই পরীক্ষা হলো? বেশ কয়েকজন যোগ্য যারা 7 বছর কাজ করেছেন কিন্তু দুর্নীতির দায়ে তাদের চাকরি গিয়েছে, তাদের দ্বিতীয়বার যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য পরীক্ষায় বসতে হলো। হ্যাঁ, নতুন কিছু পরীক্ষার্থী ছিলেন অবশ্য। কেউ কেউ বলছেন পরীক্ষা ভালো হয়েছে, কেউ কেউ আবার আস্থা রাখতে পারছেন না। আর এসএসসি বলছে তারা একেবারে নিশ্চিত নন যে দাগিরা পরীক্ষায় বসেছে কিনা। তাই আজ সারাদিন এই এসএসসির প্রথম পরীক্ষায় কি হলো দেখুন। রবিবার শুধু লাখ লাখ চাকরি প্রার্থী পরীক্ষা দিলেন না, অগ্নি পরীক্ষা হলো স্কুল সার্ভিস কমিশনেরও। সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। তাতে স্বাভাবিকভাবে মুখ পুড়েছিল এসএসসি এবং রাজ্য সরকারের। তাতে চাকরি খুইয়েছেন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশে সেই পরীক্ষাই ফের নতুন করে হলো। রবিবার নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে অনেকেই আশাবাদী এবার দুর্নীতিটা হয়তো হবে না। এবার কি আশা করবেন? একটা নিয়োগ অন্তত স্বচ্ছভাবে হোক। হ্যাঁ, আশা তো করছি, এবার বাকিটা আসলে বোঝা যাবে আর কি। আশা করছি ঠিকঠাক হোক। মানে ভরসা জায়গা যদি এখনই মিস করে দিই তাহলে আর চাকরির পরীক্ষা দেওয়ার মানে কি? এবার দুর্নীতি হবে না? মনে হচ্ছে তো হবে না। না, কার্বন কপি দিয়েছে যেহেতু। এবার কি স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন হবে কি মনে হয়? মনে হচ্ছে তো, আশা করা যায়। সুপ্রিম কোর্টের যখন অর্ডার আছে, আশা করি হয়তো সম্ভাবনা কম, হয়তো হবে না। আবার অনেকেই বলছেন দুর্নীতিটা অসম্ভব নয়। ভরসা রাখতে পারছেন না? ভরসা ওইভাবে রাখতে পারছি না। কোয়েশ্চেন খুবই পাতি করেছে, যাতে ম্যাক্সিমাম বেরিয়ে যাওয়ার চান্সই আছে, কিন্তু এরপর আবার দুর্নীতি শুরু হবে বলে মনে হচ্ছে। দুর্নীতিমুক্ত হবে বলে মনে হচ্ছে না। আমাদের একটাই আবেদন, যেন ইন্টারভিউ এবং ডেমো যেন ভিডিওগ্রাফির মধ্যে হয়। এক সময়ের ছাত্রের সঙ্গেই নিজের যোগ্যতা প্রমাণে পরীক্ষা দিতে হলো যোগ্য শিক্ষককেও। আমার স্টুডেন্ট সেও পরীক্ষা দিচ্ছে, এবার আমি অ্যাজ এ টিচার আমিও পরীক্ষা দিচ্ছি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও এটা একটা পেইনফুল ব্যাপার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এসএসসির নবম দশমের শিক্ষক নিয়োগে আজকের পরীক্ষা সফল। আগামী রবিবার একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষাও একই রকম স্বচ্ছতার সঙ্গে হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। যদিও পরীক্ষার্থীদের মধ্যে দাগিরা কেউ ছিলও কিনা তা স্পষ্ট করতে পারেনি কমিশন। নতুন পরীক্ষাতেও লাগবে না তো দাগির দাগ? অগ্নি পরীক্ষায় উতরতে পারবে তো এসএসসি? প্রশ্ন অনেক, উত্তর এখনো অজানা। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, এটা তাদের কথা বললাম যারা খাতায় কলমে যোগ্য, কিন্তু অযোগ্যদের কি হবে? কারণ নির্দেশ তো দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে যে অযোগ্যদের এতদিন যে বেতন পেয়েছে সেই বেতন ফেরত দিতে হবে। আচ্ছা, রাজ্য সরকার কি বেতন ফেরত নেওয়ার কোনো রকম পদ্ধতি চালু করেছে? মানে কোনো প্রক্রিয়া চালু হয়েছে? যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমার একটা কথাই মনে পড়ছে, মানে শিক্ষকদের বেচারা সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। কিন্তু অনেকেই তো প্রশ্ন করছেন, আচ্ছা তাহলে এই বেচারারা মানে অযোগ্যরা চাকরি কিভাবে পেয়েছিলেন? সবই তো টাকার মহিমা। কারণ আমরা তো দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর 2টি ফ্ল্যাট থেকে এমনই টাকার স্তূপ উদ্ধার করেছিল এটি যে প্রত্যেকের চক্ষু চড়োগাছ হওয়ার মতন অবস্থা হয়েছে। আর আদালতের নির্দেশে 1806 দাগি শিক্ষকের নাম প্রকাশ্যে এনেছে এসএসসি। আগেই হাইকোর্ট নির্দেশ দিয়েছিল দাগিদের বেতন সুদ সমেত ফেরাতে হবে। সুপ্রিম কোর্টও সেই নির্দেশেই মান্যতা দেয়, কিন্তু টাকা ফেরানোর তোড়জোড় এখনো শুরু করেনি রাজ্য সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী আবার এই অযোগ্যদেরই অন্য নিয়োগের কথা বলেছেন। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা।
কিন্তু জানেন তো, সাধারণ মানুষের প্রশ্ন উঠছে, আমাদের মনেও প্রশ্ন উঠেছে, আচ্ছা এই যারা অযোগ্য, মানে যারা চিহ্নিত অযোগ্য, যারা 1806 এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনই লিখে দিয়েছে যে এরা অযোগ্য, এই অযোগ্যদের কি চাকরি দেওয়া যায়? কি বলছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুনুন তো। যদি আগামী দিনে দেখা যায় যে তারা দুর্নীতিগ্রস্ত তালিকায় থাকার কথা, তারা পরীক্ষা দিয়েছেন, তাহলে পরীক্ষা বাতিল হবে, সে দায়ও স্কুল সার্ভিস কমিশনকেই নিতে হবে। কমিশন মুখ খুলতে পারছে না কেন? কমিশনের কাছে তেমন স্পষ্ট তথ্য নেই। যারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত সেই লিস্টে একমাত্র তৃণমূল দল এবং তৃণমূল সরকার দিতে পারে। ভবিষ্যৎ একটা ধোঁয়া আসার মধ্যে আছে, দেখা যাক আগামী দিনে কি দাঁড়ায়। তখন 2025 আইনে যে আইনের ভিত্তিতে পরীক্ষা হচ্ছে, যে বিধির ভিত্তিতে পরীক্ষা হচ্ছে, সেই বিধির সাংবিধানিকতা নিয়েও প্রশ্ন আছে। দেখুন, শিক্ষকদের একটা তাও হিললে হলো, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দাগি শিক্ষাকর্মীদের নাম প্রকাশ করেনি এসএসসি। সেই বেচারাদের নাম কবে আসবে এই নিয়ে এখনো ইতিমধ্যে প্রশ্ন উঠছে। কিন্তু এবার একটু অন্য খবরের দিকেও নজর রাখতে হবে, এবং এসএসসি সংক্রান্তই যদি বলা যায়, কারণ আজকে আমরা সারাদিন যা দেখলাম, একটা বিষয় ভীষণ নজরে পড়লো, ভীষণ লক্ষণীয় ছিল যে হ্যাঁ, আমার বাংলার পড়ুয়াদের, আমার বাংলার চাকরি প্রার্থীদের নিজেদের মধ্যে তো লড়াই করতে হলো, তার পাশাপাশি কাদের সঙ্গে লড়াই করতে হলো বলুন তো? ভিন রাজ্যের পরীক্ষার্থীদের সঙ্গে। কারণ আজ তাদের ভিড় ভীষণ দেখা গেল। মূলত উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে বাংলায় বহু চাকরি প্রার্থী এসেছিলেন। যোগী রাজ্যে শিক্ষক নিয়োগ হচ্ছে না, দাবি উত্তরপ্রদেশ থেকে আসা চাকরি প্রার্থীদের। বিজেপি শাসিত রাজ্যে কর্মসংস্থান নেই, এরকম বিষয় যখনই উঠে আসে তখনই তৃণমূল তারা কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি অবশ্য বলছে পুরো বিষয়টাই সাজানো কিনা দেখতে হবে। বাংলার এসএসসির পরীক্ষায় ভিড় ভিন রাজ্যের পরীক্ষার্থীদের। বাংলার বহু পরীক্ষা কেন্দ্রেই গিজগিজ করছে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে আসা পরীক্ষার্থীরা। কিন্তু এ রাজ্যের শিক্ষকতার চাকরিতে কেন হঠাৎ হিন্দি ভাষীদের ভিড়? কমিশন সূত্রে খবর, এবছর হিন্দি শিক্ষকের শূন্য পদ 2251। আজ যারা ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে বাংলায় এসেছেন তারা কি বলছেন? রাজস্থান থেকে আসা এক পরীক্ষার্থী বলছেন, বাংলায় পরীক্ষা পদ্ধতি সহজ। मैं राजस्थान से आया हूँ, पैटर्न बहुत ज़्यादा डिफिकल्ट है वहाँ। অনেক পরীক্ষার্থী আবার বলছেন, দুর্নীতি তো সর্বত্রই। झारखंड हो चाहे बंगाल हो, दोनों जगह करप्शन भरा पड़ा है। अभी झारखंड में भी जेपीएससी वगैरह अभी जो भी हुआ, उसमें सीट बेचने का आरोप हुआ, पेपर लीक हुआ। झारखंड स्थिति तो ভালো নাই, কেন কি ওইখানে वैकेंसी বিরাছে, তাহলে सारा सीट मतलब बिक्री করে দিচ্ছে। स्कैम की बात अलग है, हम बात करना चाहते, बंगाल तो एक हिस्टोरिकल प्लेस रहा एजुकेशन के सेक्टर में, इसको नहीं भूलना चाहिए ना। আর যোগী রাজ্য উত্তরপ্রদেশ, সেখানকার পরীক্ষার্থীরা বলছেন, বছরের পর বছর শিক্ষক নিয়োগই নাকি হচ্ছে না। बनारस से हैं सर। बनारस से बंगाल में क्यों? सर वहाँ पर वैकेंसी बहुत मतलब लंबे ड्यूरेशन पर आ रहा है। 2019 में आया था, 2018 में आया था, तब से कोई वैकेंसी नहीं है। आज 4 से 5 साल हो गए। कहाँ से आए? यूपी से। जुमला देते हैं सरकार जो है, जो पढ़े लिखे लड़कों हैं उनको केवल डिग्रियां बांट रहे हैं, बाकी जॉब के लिए अभी कुछ नहीं। यूपी में होता है काफ़ी दिनों से, वहाँ पर वैकेंसी नहीं आई है, तो इसलिए बेरोजगारी ज़्यादा है, इसलिए यहाँ पर आए हैं। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে আসা পরীক্ষার্থীদের মুখে সেখানকার কর্মসংস্থানের হাঁড়ির হাল শুনে কটাক্ষ হানার সুযোগ ছাড়েনি তৃণমূল। এই যে আজকের এসএসসির ছবি, এটাই প্রমাণ করছে যে বাংলা কাজের নিরিখে, বাংলা কর্মসংস্থানের নিরিখে ভারতের অন্য প্রদেশগুলো থেকে এগিয়ে আছে বলেই সেই ডাবল ইঞ্জিনের রাজ্যগুলো থেকেও হাজারে হাজারে পরীক্ষার্থী আজকে বাংলার এসএসসি পরীক্ষা দিতে আসছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এদের সাজিয়ে আনা হয়েছে কিনা দেখতে হবে। পশ্চিমবঙ্গের অধিকাংশ আইপিএস আইএএস তারা অন্য স্টেটের, তারা আনিয়েছে কিনা দেখতে হবে। এরা রুদালির মতন জায়গায় জায়গায় গিয়ে, যেমন রুদালিরা কেঁদে আসে, জায়গায় জায়গায় গিয়ে পরীক্ষা দিয়ে আসে কিনা সেটা ভাবতে হবে। 9 বছর পর আবার এসএসসির পরীক্ষা হচ্ছে, তাতে আবার বিজেপি শাসিত রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের ভিড়, আর তাই নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, আমার একটা প্রশ্ন, জানেন তো, ক্ষমতা আর তার আস্ফালন, মানে রাজনীতির মঞ্চ পেলে মানুষ যা খুশি করতে পারে, এরকমই তো অভিযোগ উঠছে পূর্ব বর্ধমানে। মানে আমার না হঠাৎ করে সন্দেশখালীর কথা মনে পড়ে গেল। সন্দেশখালীর ঘটনা, যেখানে আমরা দেখেছিলাম মহিলাদের পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডাকা হতো। আজ আমরা কি দেখলাম, পূর্ব বর্ধমানে অভিযোগ উঠছে যে রাজনীতি মানে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় মহিলাকে ডেকে লাগাতার ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শেষ পর্যন্ত সমাজ মাধ্যমে তিনি কাতর আর্তি জানাচ্ছেন যে তার বিচার চাই। কি ঘটেছে দেখুন।
যে রাক্ষসগুলো ঘুরে বেড়ায় তাদের উচিত বিচার চাই। বিচার চাইছেন মহিলা। নির্যাতন হুমকি থেকে মুক্তির কাতর আর্জি। তৃণমূল কার্যালয়ে লাগোয়া এক অফিস ঘরে দিনের পর দিন এক মহিলাকে নির্যাতনের অভিযোগ ওঠে। কোনো প্রত্যন্ত গ্রাম নয়, খোদ বর্ধমান শহরের ঘটনা। ভেঙেছে ভয়, নির্যাতনের সঙ্গে হুমকি। সোশ্যাল সাইটে ক্ষোভের সঙ্গে অসহায় আরতি অভিযোগকারিনী। আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে আমার সুইসাইড ছাড়া পথ নেই। আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে। কেমন বিচার, কেমন পশ্চিমবাংলা। পার্টি অফিসে ডেকে নির্যাতন। শেখ শাহজাহান ও তার দল বলের বিরুদ্ধে এই অভিযোগেই গর্জে উঠেছিল সন্দেশখালী। হাজার করে টাকা দিয়ে আমাদের মান সম্মান পার্টি অফিসে ডেকে নিয়ে আমাদের সারা রাত করে রেখে ভোরবেলা ছেড়ে দেবে। বলে পিঠা পার্বণ করো, পিঠে করানো করবো না বলেছি, যে হুমকি দিয়েছে। শুধু মেয়েদেরকে রাখতো, ছেলেরা থাকতো, শিবুয়াজরা, শাহজাহান শেখ। বাড়ির থেকে না গেলে বাড়ির স্বামীদেরকে এসে মারধর করতো, বাচ্চাদেরকে খুন করার ভয় দেখাতো। এবার তারই ছায়া যেন বর্ধমানে। ঘটনার পর শোরগোল পড়ে প্রশাসনে। বর্ধমান থানা পুলিশ 3 অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। ধৃত আলী দফাদার, লাকি দফাদার, সোনা দফাদার সক্রিয় তৃণমূল কর্মী। এই তো রাজ্য, এই তো আমার পশ্চিমবঙ্গ। নারী নিরাপত্তা 1 নম্বরের ওপরে 1++ মার্কস পায় নাকি প্রত্যেক বছর। এই তো আমার পশ্চিমবঙ্গ, এই তো আমার রাজ্য। কালকের ঘটনা আজকের ঘটনা দিয়ে চাপা হয়, আজকের ঘটনা চাপা পড়বে আগামী দিনের ঘটনায়। এই রাজ্যে এই অবস্থা নারীর নিরাপত্তা। এই ঘটনাটা অত্যন্ত অনভিপ্রেত। দলীয় কার্যালয়ে যদি এই ঘটনার ন্যূনতম সত্যাসত্য থেকে থাকে, এবার কার্যালয়ের পাশে কোনো গুমটিতে ব্যক্তিগত জায়গায় যদি কেউ কিছু করে থাকে, সেটা পুলিশ তদন্ত করে দেখবে। তদন্তে যেই দোষী থাকবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা দিতে হবে। বিচার চাই। তিলোত্তমার জন্য এই স্লোগানে গর্জে উঠেছিল বাংলা। আন্দোলনে ভাটা পড়েছে, হ্রাস পড়েনি নারী নির্যাতনে। বিক্ষিপ্তভাবে আজও সেই আওয়াজ, আরতি। বিচার চাই। TV9 বাংলা। এদিকে খাস কলকাতায় আরো একটা তো গণধর্ষণের অভিযোগ। এবার অবশ্য রিজেন্ট পার্ক থানা এলাকায় জন্মদিনে ডেকে তাকে নাকি ধর্ষণ করা হয়েছে, এরকমই অভিযোগ উঠছে। জন্মদিনের পার্টিতে বন্ধুদের লালসার শিকার বছর 20-র তরুণী। রিজেন্ট পার্কে গণধর্ষণের অভিযোগ। হরিদেবপুরের বাসিন্দা ওই তরুণী শুক্রবার রাতে বন্ধু চন্দন মালিকের সঙ্গে রিজেন্ট পার্কে যান। সেখানে চন্দনের বন্ধু দেবাংশু বিশ্বাসের ফ্ল্যাটের জন্মদিনের পার্টিতে যোগ দেন। অভিযোগ, সেখানে তরুণীকে 2 বন্ধু মিলে ধর্ষণ করে। পরের দিন সকাল 10টার পর ওই ফ্ল্যাট থেকে বেরোন অভিযোগকারিনী। এই যে বাড়ি, এই বাড়িতেই মূলত তাকে নিয়ে আসা হয় এবং তার যে বন্ধু দেবাংশু বিশ্বাস, সে এখানে আগে থেকে উপস্থিত ছিল, যেহেতু সে এখানে থাকে। অভিযোগ যে এখানে মূলত শুক্রবার রাত্রির 10:45 নাগাদ তাকে আনা হয়, আর শনিবার সকাল 10:30 নাগাদ সে এখান থেকে বেরিয়ে যায়। এখানে কিছু আমি জানি না, मतलब আমি রাত্রি খালি রাত্রির এখানে থাকি। এই ঘরটা কে কে থাকে? ওর মা আর যে দীপ বলে ছেলেটা আর ওর ভাইজি। ভাইজি? হ্যাঁ। এই কজন মিলেই থাকে? সেদিন কি কেউ ছিল না বাড়িতে? আমি मतलब জানি কালকে রাত্রে পুলিশ এসে তখনই জানতাম কি সব হয়েছে। হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযোগকারিনীকে ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে বিভিন্ন তথ্য প্রমাণ অনুসন্ধান করে। গতকাল রাতে আমি কমপ্লেইন্ট পেয়েছি, আমাদের কেস শুরু হয়ে গেছে। দ্যাট ইজ আ পার্ট অফ ইট, আই ক্যান রিভিল ইট, নো? অ্যাজ পার আমরা কেস পেয়েছি, আমরা তদন্ত করছি। মায়ের সঙ্গে রিজেন্ট পার্কের এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন অভিযুক্ত দেবাংশু বিশ্বাস। প্রতিবেশীদের দাবি, মাঝে মধ্যেই বন্ধুরা ফ্ল্যাটে আসতেন, পার্টি চলতো। বেশিরভাগ সময় ফ্ল্যাটের দরজা জানলা বন্ধ থাকতো। বাড়িতে বন্ধু বান্ধব আসা কিন্তু মদ্যপান করে, এরকম কিছু কি কোনোদিন বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, এনারা করতেন এবং মানে বাড়িতে বন্ধু বান্ধব এসে করতেন। কিন্তু হ্যাঁ, এইটুকু বলতে পারবো যে চিৎকার চেঁচামেচি বা হুজ্জুতি কিছু হতো না। অ্যাজ আ ল্যান্ডলর্ড আমি ওই জন্য কখনো কিছু মানে কিছু কোনো রকম বলিনি। ঘটনার সময় অভিযুক্ত যুবক দেবাংশুর মা কোথায় ছিলেন, তার কি ভূমিকা ছিল? অভিযোগকারিনী তরুণী কেন পরের দিন সকাল ওই ফ্ল্যাট থেকে বেরোন? নির্যাতনের পর তাকে কি জোর করে রাতভর আটকে রাখা হয়েছিল? তদন্তে এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
কিছুদিন আগেই 1 বছর পূর্ণ হয়েছে তিলোত্তমা গণধর্ষণ কাণ্ডের। কসবা ল কলেজে ছাত্রীর উপরে গণধর্ষণের ঘটনাও প্রকাশ্যে এসেছে। ভবানীপুর থেকে গর্ভা। সম্প্রতি বারবার নারকীয় নির্যাতনের ঘটনায় তুমুল শোরগোল পড়েছে। আরও একটা গণধর্ষণের অভিযোগ। আবারও বড়সড় প্রশ্নের মুখে শহরের নারী সুরক্ষা। সুশোভন ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। তেহট্টে বালক খুনে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গণপিটুনির ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনা এখনো পর্যন্ত কারুকে গ্রেপ্তার করা হয়নি। নিহত উৎপল মণ্ডলের ছোট ছেলে পুত্রবধূ মামা মামিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ছোট মণ্ডল, কার্তিক, সুচিত্রা, সুপ্রিম ভৌমিক। ক্লাস 3 পড়ুয়া স্বর্ণাভ বিশ্বাসকে অপহরণ করে খুনের অভিযোগে পিটিয়ে খুন করা হয় প্রতিবেশী দম্পতিকে। অভিযুক্ত দম্পতির পুত্রবধূকে মারাত্মক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। আমার যতটুকু মনে হচ্ছে আমার ছেলেটাকে পাচার করতে চেয়েছিল উৎপলের স্ত্রী, ওরা পাচার করতে চেয়েছিল। যখন দেখলো যে এত লোক ওর পাশে আছে, গ্রাম থেকে আমি বের করতে পারবো না, তখন আমার ছেলেটাকে মেরেছে। এর আগে অনেক দিন আগে আমি শুনেছিলাম যে ও নাকি কিছু ছেলে নিয়ে বাইরে চলে যাচ্ছিল। পলাশির কোন জায়গায় যাওয়ার কথা ছিল অতটা আমার খেয়াল নেই। কোথায় যেন চলে যাচ্ছিল, তখন সেখানে মারধর খায়। আমি যা হওয়ার তো হয়েই গেছে। আমার ছেলেকে তো আমি পাবো না, আমার ছেলেকে তো পাবো না। কিন্তু আর কোনো মায়ের যেন কোল, এইভাবে যেন মা বাবার কোল যেন খালি না হয়, আমি এইটাই চাই। আর যারা করেছে তাদের যেন শাস্তি হয়। কৃষ্ণনগরের ছাত্রী ঘটনা মনে আছে তো? দেশরাজকে গ্রেপ্তার করা হলো, তার বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। রাজস্থান থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত দেশরাজের বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিং। জয়সলমীরে BSF এর 20 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন তিনি। ট্রানজিট রিমান্ডে আনা হবে কৃষ্ণনগরে। ঈশিতাকে খুনের পর ছেলে দেশরাজকে গা ঢাকা দিতে সাহায্য করার অভিযোগ রয়েছে বাবা রাঘবেন্দ্রের বিরুদ্ধে। ঈশিকা খুনে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে 3। দেশরাজ, রাঘবেন্দ্র এবং তার মামাকেও গ্রেপ্তার করা হয়েছে আগে। যদি MBH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH